হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। দারোগা বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, অতঃপর বলল, জায়ান বরাবরের মতোই শান্ত। হোটেল শুনে খুব একটা চমকালো না সে, স্বাভাবিক কণ্ঠে শুধালো, কি কারণে স্যার? দারোগা সব ঘটনা খুলে বলল। জায়ান মনোযোগী হয়ে শুনল সবটা, অতঃপর বলল, আমি একটু ওর সাথে দেখা করতে পারি? দারোগা অনুমতি দিল জায়ানকে। একজন পুলিশ সদস্য তাকে নিয়ে গেল জেলের কাছে। জায়ানকে দেখেই বাথরুম পরা তৃষাব ছুটে এলো তার পানে, ব্যগ্র কণ্ঠে শুধালো, তুই এসেছিস ভাই, প্লিজ আমাকে এখান থেকে বের কর ভাই। তৃষামের এই অবস্থা দেখে বড্ড হাসি পেল জায়ানের, তবে সে হাসল না। এই অবস্থায় নিশ্চয়ই হাসিটা দৃষ্টিকটু। অনেক কষ্টে নিজের হাসি চাপিয়ে জায়ান বলল, বের করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তৃষাম জেল থেকে বের হতে মরিয়া হয়ে উঠল, অস্থির কণ্ঠে শুধালো, ভাই আমি তোর সব সত্য মানতে রাজি, তুই দয়া করে আমাকে এখান থেকে বের কর। জায়ান দেরি করল না, পকেট থেকে চট করে একটা কাগজ আর কলম বের করে এগিয়ে দিল তৃষামের পানে, অতঃপর বলল, এই কাগজে সই করে দে। তৃষাম ভুরু কুচকালো, সন্ধিহান কণ্ঠে বলল, এটা কিসের কাগজ? জায়ান ভাবলেশীন নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, এখানে লেখা আছে যে আজ থেকে তুই আমার সব কথা মেনে চলবি। এখন চট করে সইটা করে দে তো। তৃষাম চোখ বড় বড় করে তাকালো জায়ানের পানে। বন্ধু হয়ে বন্ধুকে বিপদের হাত থেকে বাঁচাবে, এর জন্য সব কথা শুনতে হবে কেন? তৃষাম নাকচ করে দিল জায়ানের কথা, থমথমে কণ্ঠে বলল, আমি কোনো সই করব না। জায়ান শীতল দৃষ্টিতে তাকালো তৃষামের পানে। খান ঠান্ডা কণ্ঠে বলল, ঠিক আছে, তাহলে আমিও তোকে বাইকে বের করব না, থাক তুই এখানে। তৃষাম কাঁদো কাঁদো হলো। জায়ান এই সময়ে এসে তার সাথে এমন একটা চাল খাটাতে পারলো। এখন বিপদে পড়েছে দেখে নয়তো এই ব্যাটাকে সে নির্ঘাত একটা শিক্ষা দিয়ে ছাড়তো। সাথে সাথে তৃষামের উপর হো হো করে হেসে উঠল তার মস্তিষ্ক। সে জীবনে কি জায়ানকে কোনো শিক্ষা দিতে পেরেছে? পারেনি। আরো উল্টে জায়ানের কাছ থেকে শিক্ষা পেয়ে এসেছে। জায়ান পিছন ঘুরল, চলে যেতে উদ্যত হলো সে পুলিশ স্টেশন থেকে। আঁতকে উঠল তৃষাম। এখন যদি জায়ান এইভাবে চলে যায় তাহলে তাকে আর এই জেলের চার দেয়াল থেকে বের হতে হবে না। হন্তদন্ত হলো ছেলেটা। তাড়াহুড়ো করে জায়ানকে ডেকে বলল, আমাকে পেলে যাস না ভাই, তুই যেখানে বলবি আমি সই করে দিচ্ছি এক্ষুনি। তবু তুই আমাকে এখান থেকে বের করে নিরা। জায়ান বিস্তর হাসল। সে জানতো এত রাতে তৃষাম যেহেতু পুলিশ স্টেশন থেকে কল করেছে, তার মানে বেচারা আকাম ঘটিয়েছে কোনো। আর এই সুযোগে নিজের কাজটা হাসিল করবে জায়ান। তাই তো একেবারে কাগজ কলম সাথে নিয়ে চলে এসেছে। এত রাতে দোকান বন্ধ থাকায় স্ট্যাম্প পেপার আনতে পারেনি, নয়তো এই কাগজের স্থানে স্ট্যাম্প পেপারই আনতো সে। জায়ান কাগজ আর কলম এগিয়ে দিল তৃষামের পানে, বাঁকা হেসে বলল, নে এখানে সই কর। তৃষাম চুপচাপ হাতে নিল কাগজ কলম, অতঃপর থমথমে মুখে সই করে দিল কাগজটাই। সই করার পরে জায়ান কাগজটা আনলো তৃষামের কাছ থেকে। বিচক্ষণ দৃষ্টিতে একবার চোখ বুলালো সেটাই। পকেট থেকে মোবাইল বের করলো পরপরই। কাউকে কল করার নাম করে তৃষামের অগোচরে বাথরুম পরা এবং জেলে থাকা অবস্থায় ছেলেটার ছবি তুলে নিল গোটা কয়েক। অতঃপর সত্যি সত্যি জায়ান কল লাগালো কাউকে। দারোগার সাথে বেশ অনেকক্ষণ কথা বলে ব্যাপারটার নিষ্পত্তি ঘটালো সে। একটু পরেই ছেড়ে দিল তারা তৃষামকে। সময় গড়িয়েছে। দিনের উজ্জ্বল সূর্যটা ডুবে জানান দিচ্ছে রাতের আধারের। পুরো শহরটাও ভরে উঠেছে কৃত্রিম আলোর ঝলকানিতে। তৃষাম আজ বসে আছে তার হোস্টেল কক্ষেই, আর তার পাশে হকি স্টিক নিয়ে বসে রয়েছে জায়ান। গতকালের ফেলে রাখা আজ করাবে সে ছেলেটাকে দিয়ে। যদিও আজ আর তৃষাম গা ঢাকা দেওয়ার সুযোগ পায়নি, গা ঢাকা দেওয়ার অবশ্য চেষ্টাও করেনি।
কাল একটু শান্তির জন্য গা ঢাকা দিতে গিয়ে যে বিপদে পড়লো ভাবতেই কলিজা শুকিয়ে আসছে তৃষামের এখনো। তৃষামের ভাবনার মধ্যেই তাকে তাড়া দিল জায়ান। হকি স্টিকটাতে হাত বুলাতে বুলাতে বলল, পূর্বাশার মুখে কল দে দ্রুত, নয়তো প্রথমেই হকি স্টিক দিয়ে পেটাবো, তারপর কল তোর সই করার কাগজ নিয়ে পুলিশ স্টেশনে যাবো আমি আবার, যেহেতু আমাকে কথা দিয়ে কথা রাখিস নাই। তৃষাম চুপসে গেল। নিজের মোবাইলটা হাতে নিয়ে কল করলো পাখি বেগমকে। একটু সময় রিং হতেই কল ধরলো পাখি বেগম। তৃষাম একবার তাকালো জায়ানের পানে, অতঃপর ঢোক গিলে বলল, আসসালামু আলাইকুম পুপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস তৃষাম? চীনে যাওয়ার পর তো জায়ান আর তোর কোনো খোঁজ খবরই নেই। এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাদের? তৃষাম মেকি হাসলো, নম্র কণ্ঠে বলল, না ফুপি, আসলে দেশ থেকে এসে বিভিন্ন কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর কি। ও জায়ান, আর তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা। কিন্তু তোমার সাথে আমার জরুরি একটা কথা ছিল। তৃষামের মুখে জরুরি কথা শুনে কিঞ্চিত ভুরু কুঁচকালেন পাখি বেগম। অতঃপর বললেন, কি কথা? আমতা আমতা শুরু করলো তৃষাম। একটু সময় নিয়ে বলল, আচ্ছা, আমাদের পূর্বাশার সাথে জায়ানের বিয়ে দিলে কেমন হয়? পাখি বেগম অবাক হলেন। তৃষাম হঠাৎ এসব কি বলছে? মাথাটা তো গেছে নাকি ছেলেটার? কোথায় জায়ান আর কোথায় পূর্বাশা? তাছাড়া পূর্বাশা তোর প্রথম সন্তান, তাকে কিনা অত দূরে চীন দেশীয় কারো হাতে তুলে দেবে? এমনি মেয়েটা কোনো কারণবশত তার থেকে দূরে চলে গেছে, এখন যদি আবার ওই চীন দেশীয় কারো কাছে বিয়ে দেয় তবে তো মেয়ের আর দেখাই পাবে না। পাখি বেগম সমর্থন জানালেন না তৃষামের কথার। কিছুটা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মাথা খারাপ হয়েছে তোর তৃষাম? পূর্বাশা আমার প্রথম সন্তান, ওকে আমি অত দূরে বিয়ে দেব না। পরে দেখা যাবে মাস অন্তর বছর অন্তর আমি মেয়েটার একটা বার দেখা পাবো না। তৃষাম আর চোখে তাকালো জায়ানের পানে। ছেলেটার ফর্সা মুখশ্রী ধীরে ধীরে রক্তিম বর্ণ ধারণ করছে। ফাঁকা ঢোক গিলল তৃষাম। আমতা আমতা করে বলল, তুমি শুধু নিজের মেয়ের কথাই ভাবছো, নিজের ভাইয়ার কথা ভাবছো না। মানে? মেঝে চাচার এত বছরের অবস্থা তোমরা তো দেখেছই। লোকটা কতটা কষ্ট পেয়েছে তা না তোমাদের অজানা, আর না আমার। এতকাল পরে অবশেষে লোকটা একটু সুখের মুখ দেখেছে, নিজের পরিবারকে ফিরে পেয়েছে। তবুও কিন্তু এখানে একটা নিশ্চয়তা থেকেই যায়। মেজো কাকা সুস্থ নয়, মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। আর মিসেস সিও সুন্দরী, শিক্ষিত এবং যথেষ্ট বুদ্ধিমান একজন নারী। এখন না হয় আবেগের বশে সে মেনে নিয়েছে সবটা, কিন্তু পরে যদি উনি কাকাকে ফেলে রেখে চলে যায়, কিংবা মেজো চাচাকে সাথে নিয়ে চীনে চলে আসে, তখন উনি যদি কখনো তাকে ছেড়ে আবার চীনে ফিরে আসে, তখন কি হবে? জীবনে আর ভাইয়ের মুখ দেখা পাবে না। আর সেখানে যদি জয়ানের আর পূর্বাশার বিয়ের সাথে আত্মীয় সম্পর্কটা আর একটু শক্তপোক্ত করো, মেয়ের দৌলাতে তোমার ভাইটা ভালো থাকবে। মিসেস সিও চলে গেলেও তাকে খুঁজে পাওয়া যাবে। আবার হতে পারে এই আত্মীয়তার সম্পর্কের জের ধরে তোমরা অনুরোধ করলে আর ওরাও বাংলাদেশে থেকে গেল। ভাইয়ের কথা শুনে কিছুটা গলে গেল পাখি বেগম। তৃষাম তো ভুল কিছু বলেনি। এত বছর তার ভাই কতটা কষ্ট সহ্য করেছে তা তিনি নিজের চোখেই দেখেছে। এখন আবার যদি মিসেস শিও তার ভাইকে ফেলে রেখে চলে যায়, তবে তার ভাইটা যে মরে যাবে। কিন্তু জায়ান, সে কি রাজি হবে? ছেলেটা সুদর্শন বেশ, আর তার মেয়ে কৃষ্ণবর্ণা। পাখি বেগম ইতস্তত করলেন, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বললেন, কিন্তু জায়ান, সে কি আমার মেয়েকে পছন্দ করবে? তৃষাম হাঁপ ছেড়ে বাঁচল যেন। পাখি বেগমের এইটুকু কথাতেই সে বুঝে ফেলেছে জায়ানের সাথে পূর্বাশার বিয়ে নিয়ে তার মত রয়েছে। তৃষাম ঠোঁট এলিয়ে হাসলো এবার। অতঃপর বলল, আপাতত পছন্দ করবে। পূর্বাশা আর জায়ান ইতিমধ্যে দুজন দুজনকে পছন্দ করে। পাখি বেগম চমকালেন, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। অবাক কণ্ঠে সে শুধালো, ওরা দুজন দুজনকে পছন্দ করে। তৃষাম অপ্রস্তুত হলো, ইতস্তত করে বলল, ওই আর কি, হয়তো করে। ওদের মধ্যে সম্পর্ক খুব ভালো তো, তাই বললাম। পাখি বেগম একটু সময় নিলেন, কিছু একটা ভেবে বললেন, দেখ, আমি মা, তাই বলে মেয়ের বিয়ের সব সিদ্ধান্ত তো শুধুমাত্র আমার একার উপর নয়। দেখি ওর বাবা আসুক, তার সাথে কথা বলি। তারপরে তোর বাবা মা আছে, পূর্বাশার চাচারা আছেন,
সবার সাথে কথা বলি, তারপর সিদ্ধান্ত নেব। আচ্ছা, এখন তাহলে রাখছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এটুকু বলতেই কল কাটলো তৃষাম। হাসি হাসি মুখ করে তাকালো তৃষামের পানে। সাথে সাথেই মুখটা যেন চুপসে গেল ছেলেটার। জায়ানের মুখশ্রী এখনো রক্তিম। এখনো রেগে আছে কেন ছেলেটা? সে কি ভুল করেছে কোনো? ঢোক গিলল তৃষাম, অতঃপর শুধালো। কি হয়েছে আবার? এভাবে তাকিয়ে আছিস কেন? জায়ান থমথমে কণ্ঠে জবাব দিল। তুই শেষে বললি না কেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন, আর উত্তরটা যেন অবশ্যই হ্যাঁ হয়। তৃষাম ভ্যাবাচাকা খেয়ে গেল। সে এক প্রকার ঘটকালি করেছে জায়ান আর পূর্বাশার। এখন ঘটক কি এভাবে হুমকিমূলক কথা বলে বিয়ে পাকা করে, তাও আবার নিজের ফুপির সাথে? আশ্চর্য! বিয়ের চিন্তায় চিন্তায় কি এই ছেলের মস্তিষ্কের বিকৃতি ঘটল নাকি? প্রবাহমান সময় বয়ে চলেছে নিজের গতিতে। চীনের ঋতুচক্রে শীতের স্থান পরিবর্তিত হয়ে স্থান করে নিয়েছে বসন্তের। রাস্তার আশেপাশের বৃক্ষগুলো ভরে উঠেছে সুন্দর চেরি ফুলের ছোঁয়ায়। এ যেন চীনের নতুন এক রূপ, কেমন মনোমুগ্ধকর স্নিগ্ধ এ রূপ। খুব বেশি অপ্রেমিকরা বোধহয় এই সময়ে এই স্থানের রূপ দেখে প্রেমে না পড়ে থাকতে পারবে না। রাস্তার দুই পাশে নরম স্নিগ্ধ চেরি ফুলের পাপড়িগুলো সর্বদা কেমন বিছিয়ে থাকে। শান্তিময় এক সুন্দর এ পরিবেশ। যদিও বাংলাদেশের বসন্তকালও সুন্দর, তবে সেখানে এমন চেরি ফুলের আগমন দেখা যায় না। ইস, বাংলাদেশের বসন্তেও যদি চেরি ফুলের সৌন্দর্য যোগ হতো তবে কতই না ভালো হতো। চেরি ফুলের এমন সৌন্দর্যময় অবস্থা পর্যবেক্ষণ করতে করতেই এয়ারপোর্টের দিকে সাই সাই করে ট্যাক্সিতে এগিয়ে যাচ্ছে পূর্বাশা, জায়ান, তৃষাম আর চ্যাং। এবার তাদের বাংলাদেশ ভ্রমণে নতুনভাবে যোগ দিয়েছে চ্যাংও। হাজার হোক, বন্ধুর বিয়ে বলে কথা। জায়ান আর পূর্বাশার বিয়ে ঠিক হয়েছে। এত মাস অপেক্ষার পর বেশ কাঠখড় পুড়িয়েই বিয়েটা হচ্ছে তাদের। আর এই কাঠখড় পোড়ানোর মধ্যে এক শুকনো বস্তুর মতো পড়েছে বেচারা তৃষাম। পেছন থেকে বিয়ের কলকাঠি সব জায়ান নাড়লেও সামনে ফেলেছে তৃষামকে। সবার লাঠি ঝাঁটা গালি সবই মুখ বুজে হজম করতে হয়েছে বলির শ্রেষ্ঠ পাঠা তৃষামকে। জায়ানরা বাংলাদেশে ফেরার পরই জায়ান, তৃষাম আর চ্যাং গেল তৃষামদের বাড়িতে, আর পূর্বাশা গেল তাদের বাড়িতে। যেহেতু অল্প দিনের মধ্যে তাদের বিয়ে, তাই যতই আত্মীয়তার সম্পর্ক হোক না কেন নিশ্চয়ই একে অপরের বাড়িতে থাকাটা শোভা পায় না। সুতরাং নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও জায়ানকে যেতে হলো আলাদা বাড়িতে। রাতের আঁধার লেগেছে ধরণীতে। লাল নীল সবুজ মরিচবাতির আলোয় ঝিকিমিকি ঝিকিমিকি করছে আজ পূর্বাশাদের বাড়িটা। উৎসবের আমেজ মেতে উঠেছে পুরো বাড়ি। আজ জায়ান আর পূর্বাশার গায়ে হলুদ যে। দেশে ফেরার 3 দিনের মধ্যে তাদের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে, আর তার পরের দিনই বিয়ে। মূলত জায়ান পূর্বাশাদের স্বল্প ছুটির কারণে এত অল্প সময়ে সব আয়োজন করা হয়েছে। এখন কথা হলো, এত তাড়াতাড়ি করে বিয়ের কি দরকার ছিল? আর কিছু বছর পর ঠান্ডা মাথায় বিয়ে করলেই তো পারতো, তাই না? কিন্তু না, এই তর জায়ানের শৈলে তো। বিয়ের জন্য তর শৈল না জায়ানের। আর সবার লাঠি ছোটা সহ্য করে তার বিয়ে ঠিক করলো তৃষাম। সে যাই হোক, জায়ান আর পূর্বাশার গায়ে হলুদ এক বাড়িতে, অর্থাৎ পূর্বাশাদের বাড়িতে একসাথে আয়োজন করা হয়েছে। যেহেতু তাদের বেশিরভাগ আত্মীয় স্বজনই এক, তাই আলাদা আলাদা স্থানে 2 বার গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করে আত্মীয়দের ভোগান্তিতে ফেলতে চায়নি। মাগরিবের নামাজ শেষ হওয়ার পরপরই জায়ানদের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সকলে চলে এসেছে পূর্বাশাদের বাড়িতে। জায়ানকে ইতিমধ্যে স্টেজেও বসিয়ে দেওয়া হয়েছে। হলুদের উপরে হালকা সবুজ রঙা কারুকাজ বিশিষ্ট পাঞ্জাবি পরানো হয়েছে আর ছেলেটাকে। হয়তো তার চেহারাতে কিছুটা ভিনদেশি ছাপ স্পষ্ট, তবে এই পোশাকে তাকে মানিয়েছে দারুণ। ফর্সা শরীরে হলুদ রংটা ফুটে উঠেছে জল জল করে। অবশ্য চ্যাং আর তৃষামও কম যাচ্ছে না। তারাও নিজেদের হলুদ রঙা পাঞ্জাবিতে সাজিয়েছে। জায়ান বাঙালিদের প্রতি টানে আগেও কয়েকবার পাঞ্জাবি পরিধান করলেও চ্যাং এই প্রথম। সারা জীবন ওই শার্ট প্যান্ট টি শার্ট ছেড়ে নতুন পোশাক পরে বেশ উৎফুল্ল সে। জায়ান নিশ্চুপভাবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে অবলোকন করছে চারপাশটা। আশেপাশে কম বেশি সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু পূর্বাশা কোথায়? মেয়েটার দেখা মেলেনি সেই চীন থেকে দেশে ফেরার পর একবারও। ফোনে যে 2 দণ্ড ভালোভাবে কথা বলবে, তাও এই বিয়ের কেনাকাটা ব্যস্ততার কারণে বলে উঠতে পারেনি। ওই তো পূর্বাশার ছোট বোন পূর্ণতা কতগুলো মেয়েদের সাথে হাসাহাসি করছে, কি নিয়ে যেন। ওর কাছে কি জিজ্ঞেস করবে পূর্বাশার কথা?
কিন্তু এভাবে জিজ্ঞেস করতেও কেমন একটা লজ্জাবোধ লাগছে জায়ানের। হাজার হলেও সেই নতুন জামাই। যাক, শেষ পর্যন্ত আর নিজের লজ্জা বিসর্জন দিয়ে পূর্বাশার কথা জিজ্ঞেস করতে হয়নি জায়ানের। তার আগেই দুজন নারী দুপাশ থেকে ধরে স্টেজে নিয়ে এলো পূর্বাশাকে। মেয়েটার লজ্জায় মস্তক নত করে রেখেছে। জায়ান তাকালো পূর্বাশার পানে। মেয়েটার পানে তাকাতেই হা হয়ে গেল সে। হলুদ রঙা একখানা শাড়ি বাঙালি স্টাইলে পরানো হয়েছে পূর্বাশাকে, সাথে হাতে কানে গলায় কাঁচা ফুলের গহনার সমাহার। মুখে অতিরিক্ত মেকআপের আভাস নেই, ঠোঁটেও হালকা রঙা লিপস্টিক। পূর্বাশার লম্বা কালো চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, তার ভাঁজে ভাঁজে আবার গোলাপ আর হলুদ গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মেয়েটাকে সুন্দর লাগছে ভীষণ। কে বলেছে কৃষ্ণবর্ণা নারীকে কখনো সুন্দর লাগে না? এই তো পূর্বাশাকে সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। জায়ানের দৃষ্টিতে পৃথিবীর শ্রেষ্ঠতম নারী লাগছে পূর্বাশাকে। কি স্নিগ্ধ লাগছে এই মুহূর্তে মেয়েটাকে, তা ভাষায় প্রকাশ্য নয়। ভাষায় এই রূপের বর্ণনা জায়ান না করতে পারলেও তার হৃদয় সাথে সাথে স্বাগতিক কণ্ঠে জানান দিল, আমার স্নিগ্ধ প্রিয়া। পূর্বাশাকে বসানো হয়েছে জায়ানের পাশেই। মেয়েটার মুখশ্রীতে আজ লাজুকতার ছাপ। জায়ান ঠোঁট এলিয়ে হাসলো একটু, অতঃপর গা ঘেঁষে বসলো পূর্বাশার। পূর্বাশা হাঁসফাঁস করে উঠল, একটু সরে যেতে চাইলো অন্য পাশে, কিন্তু পারল না। জায়ান তার এক বাড়িয়ে সকলের অগোচরে ধরল পূর্বাশার এক হাত। যদিও তার ইচ্ছে ছিল পূর্বাশার কোমরে হাত দেওয়ার, কিন্তু তা সে করেনি। আর তো একটা দিনের ব্যাপার, তারপর পূর্বাশার উপরে সম্পূর্ণ অধিকার থাকবে জায়ানের। তখনই না হয় ছুঁয়ে দেওয়া যাবে মেয়েটাকে। তার আগে শুধু শুধু নিজের অধিকার চর্চা করার দরকার আছে কি? জায়ান একটু ঝুঁকলো পূর্বাশার পানে, কণ্ঠটা খাদে নামিয়ে বলল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। পূর্বাশা চোখ তুলে তাকালো জায়ানের পানে। পরক্ষণেই আবার চোখ জোড়া নামিয়ে নিল সে। নিজের ভিতরে থাকা লজ্জা যেন আরো কয়েক গুণে মেয়েটার। বিয়ে বাড়ির চারিদিকে ছেলে মেয়েদের ছড়াছড়ি, এর মধ্যে অল্প বয়সী অবিবাহিত ছেলে মেয়েদের সংখ্যাটাই যেন একটু বেশি। অবশ্য বিয়ে বাড়ি এদেরই তো মজা করার এবং আনন্দ করার স্থান। সে অল্প বয়সী ছেলে মেয়েদের মাঝে আবার সকলের দৃষ্টি আকর্ষণ করে চ্যাং আর ত্রিশাম ঘুরছে পুরো বিয়ে বাড়িময়। মেয়েরা কি সুন্দর ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে তাদের পানে। এমনিতেও বর্তমানকালে বাঙালি মেয়েরা বেশিরভাগ চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ান পুরুষদের দিকে নাকি আসক্ত। তার সবচেয়ে জলজান্ত প্রমাণ হলো এই চ্যাং আর ত্রিশাম। চীনে পাত্তা না পাওয়া এই দুই পুরুষ ঝড়ের দিনে আম কুড়োনোর মতো করে কি সুন্দর বাঙালি নারীদের পাত্তা কুড়াচ্ছে। যদিও ত্রিশাম বাঙালি, চেহারাও বাঙালিদের মতো, তবে এতদিন চীনে থাকতে থাকতে গায়ের রংটা প্রায় তাদের মতো হয়ে গেছে। দুই বন্ধু মিলে ভীষণভাবে উপভোগ করছে বিয়ে বাড়িদের নারীদের এমন প্রেমময় দৃষ্টি। এদিক ওদিক ঘুরতে ঘুরতেই হঠাৎ একটা মেয়ে এসে দাঁড়ালো ত্রিশাম আর চ্যাংয়ের সম্মুখে। ত্রিশাম প্রথমে একটু ভড়কে গেলেও পরক্ষণে আনন্দিত হলো। হৃদয় উৎফুল্ল হয়ে উঠল তার। এতদিনে বুঝি তার সিঙ্গেল থাকা রেকর্ড ভাঙতে যাচ্ছে। ভাব নিয়ে মাথার পিছনের দিকে চুলগুলো ঠেলে দুই ওষ্ঠ ফাঁক করলো কিছু বলার জন্য, কিন্তু তার মুখ বন্ধ করিয়ে মেয়েটা লাজুক স্বরে বলল, মেয়েটার মুখে এমন কথা শুনে ভুরু কুঁচকাল ত্রিশাম। এটা কি বললো মেয়েটা? প্রথমে তো সোয়াদি এইটুকু শুনে ভেবেছিল তাকে ভাই বলে গালি দেবে, কিন্তু পরক্ষণে খাটুকু শুনে আর ভাবনার পরিবর্তন হলো। কিন্তু এটা কোন ভাষা? জীবনে বাংলা ভাষায় সোয়াদি খায়ের ব্যবহার তো শোনেনি ত্রিশাম। ছেলেটা নিজের ভুরুদয় কুঁচকে রেখেই শুধালো, কি বলবেন? ত্রিশামের কথায় মেয়েটা এবার ভুরু কুঁচকালো, কণ্ঠে বিরক্তি নিয়ে বলল। ত্রিশাম অবাক হলো, অবাক সুরে বলল, বাপের জন্মে আমি চাইনিজ ভাষায় হ্যালোকে সোয়াদি খা টা বলতে শুনিনি। মেয়েটা মুখ বাঁকালো, তিরস্কার করে বলল। ত্রিশাম অপমানিত বোধ করলো। এই মেয়েটা তাকে এভাবে অপমান করলো। কোন ভাষা না কোন ভাষা বলে চাইনিজ বলে চালিয়ে দিতে চাইছে। ত্রিশাম মোবাইল বের করলো, গুগল ট্রান্সলেট থেকে সার্চ সোয়াদি খায়ের মানে বের করে মোবাইলটা ধরলো মেয়েটার সম্মুখে, ভেংসি কেটে বলল, সোয়াদি খা হলো থাইল্যান্ডের ভাষা, অর্থাৎ থাই ভাষায় হ্যালোকে সোয়াদি খা বলে, আর চাইনিজ ভাষায় হ্যালোকে নিরহাও বলে। কোথা থেকে
অল্প একটু শিখে এসে তা চাইনিজ বলে দাবি করে আমাকে অপমান করছেন। এর জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। রিশামের কথায় মেয়েটা কিছুটা অপ্রস্তুত হলো। কোন দেশি ভাষা না জেনেই সে এখানে কথা বলতে এসেছিল? দূর, যা হওয়ার হয়ে গেছে। তবে তারা হারা যাবে না কিছুতেই। এই লোকের সম্মুখে নিজের অপ্রস্তুত ভাবটা তুলে ধরা যাবে না। মেয়েটা স্বাভাবিক করলো নিজেকে, অতঃপর চ্যাংকে দেখিয়ে বলল,